এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। লাইট জ্বালাইলো। নাঝা ওর কথায় লাইটের বাটনের সুইচ দেয়। তোসির লুঙ্গি আর গেঞ্জিটা এক চুবড়া মেরে নেয় পানিতে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড়গুলো চিপতে চিপতে নাঝার দিকে সরু চোখে এক নজরে তাকায়। দেখে নাঝা অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে মনে মনে বুনে মন চাইতেছে গর্দানায় ধরিয়া ইচ্ছে মতো চুবানি দেই। শাওয়ার মাইয়ারে আমার দিকে তাকায় না, জালিমনি কোথাকার। তোসির সিঁড়ি বেয়ে সামনে উঠতে উঠতে বলে, চলো, আর অমনে তাকানির দরকার নাই, নাটকবাজ মাইয়া। আশেপাশে কোনো ফার্মেসি আছে? অনির্বাণ ক্ষণে নাজহার মুখে ফার্মেসির কথা শুনে তোসির স্বল্প মাত্রায় থমকায়। পা থামিয়ে গ্রীবা হেলিয়ে পেছনে তাকিয়ে সরু চাহনি ছড়িয়ে দেয় নাঝার মুখপানে। কিছু একটা আজ করে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এখন লাগবে? এখানের এসব ভালো না, আমি টাউনে যাবো কালকে, ভালো ব্র্যান্ডেরটা আইনা দিমনে। নাঝা তোসিরের কথায় ভরকে যায়। হে পুরুষ কি ভেবে নিল? ধুর, বলাটাই ভুল হয়ে গেছে। কেন যে জিজ্ঞেস করলো? নাঝা ঠান্ডা গলায় বলে, আমি ওসবের জন্য বলছি না, আর সিজেট লাগবে। অ্যালার্জি বেড়ে গেছে নাকে চোখে, তাই বলছি। তফসির এটা শুনে হাঁটতে শুরু করে বলে, ও ও, আমি কই অন্য কিছু। আচ্ছা, সকালে আইনা দিমনে, আর ওইসব লাগলে কইও। আপনাকে বলার প্রয়োজন নেই, আমি আমার প্রয়োজন হলে আমি দেখে নিব। কেন? আমারে কেন বলবা না? আমার ইচ্ছা তাই আমি বলবো না। আপনার কোনো সমস্যা? না না, আমার সমস্যা হইব কেন? যেখানে আস্ত একটা সমস্যাকে তিন কবুল কইরা বুকে ধরছি, সেখানে এইসবের ছোটখাটো বিষয়ে আমার সমস্যা থাকতে পারে? আমার সমস্যা বললেন আপনি? সমস্যাই তো। বিয়ের আগেই ভালো ছিলাম, ভাবছিলাম বিয়া করলে বউ একটু সেবা টেবা করব, দিনকাল আর একটু বালা যাইব, কিন্তু আমার সব ভাবনা বৃথা হইয়া গেল। তাহলে আরেকটি বিয়ে করে নিন, সে বউ সেবা করবে। আমি ওসব পারবো না। নাঝার কথায় তসির অল্পখানি হাসে। তসিরের এই হাসি আজ প্রথমবারের মতো নাঝা লক্ষ্য করে ভারী আবেশময়ী এই হাসি। হাসলি ঠোঁটের কোণে মৃদু বাগটি যখন গভীর হয় তখন গালের টুল দুটো দুটি মিষ্টি গোপন কথার মতো ভেসে ওঠে। দাঁতগুলি মুক্তোর মালার মতো শুভ্র ও চকচকে হয়ে বের হয়। তসিরের এই হাসি এতটাই সুন্দর তা বর্ণনা করার যোগ্যতা হয়তো কারণেই। তসির চারপাশে একবার চোখ বুলায়। চাঁদনি রাতের স্নিগ্ধ আঁচলে উঠোন ডুবে আছে রূপলি আলোয়। তারই মধ্যে ওরা দুজন পাশাপাশি হাঁটছে। পদধ্বনি মিশে যাচ্ছে নিশির বিশদ মুক্তায়। ক্ষণিকের ঝটকায় বাতাসের কোমল ছাপটে সে কানে ফিসফিস করছে। দূর অরণ্যের গহীনে প্যাঁচার করুণ ডাক কানে বাজছে, সাথে ঝিঝি পোকার ডাক। এদিকে আকাশের বুক থেকে ছড়িয়ে পড়া আলোয় উঠোনে ছিটকে পড়েছে হাজারো জোনাকি। তাদের ক্ষুদ্র জ্যোৎস্নায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপের সাজানো স্বপ্নের মেলার ন্যায় দেখাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর আজকের চন্দ্রলোকিত নিশীথিনী। সাথে নাঝা তাকায় আরো বেশি ভালো লাগছে। এক জিজের যন্ত্রণায় প্রাণ বাঁচে না, আরেকজন আইন না ডবল যন্ত্রণায় মরার শখ নাই। আমি আপনার যন্ত্রণা দিই? এত বড় মিথ্যা বলতে লজ্জা করে না? লজ্জা যদি থাকতো তাইলে করতো, নাই তো তাই করে না। নাঝারা আর কিছু বলে না। এতক্ষণে বাড়ির ভেতরে চলে এসেছে ওরা। নাঝা চুপচাপ রুমে চলে আসে। তসিরও ওর পেছনে পেছনে আসে। নাঝা এসে নামাজে দাঁড়িয়ে যায়। আর তসির একটা নীল আর সাদা চেকের একটা লুঙ্গি পরে নেয়। তৌসির আর নাজেম চাচাকে নূরজাহান মানে তৌসিরের বিবিজান হঠাৎ করেই শিকদার কুঠিরে ডেকে পাঠিয়েছেন। শিকদার কুঠির হলো গোটা শিকদার পরিবারের অন্ধকার সব রহস্যের আড্ডাখানা। এখানেই লুকিয়ে আছে তাদের বৈদ্যুতিক কাজকর্ম। এখানে বসে নেওয়া হয় গোপন সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর। কুঠিরের বাতাসের চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরনো লাল কার্পেট অনেকটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার উপর সাজানো আসবাবপত্রের গাম্ভীর্য এখনো বজায় আছে। চারদিকে ঘন কাঠের দেয়াল, জানালায় মোটা পর্দা টানা। বাইরের আলো একদমই ঢুকতে পারছে না। বিবিজান নূরজাহান বসে আছেন তার বিশাল মহগনি টেবিলের পেছনে। মুখে গাম্ভীর্য, ঠোঁটে অল্প তাচ্ছিল্যের ছাপ।
আর চোখ দুটো হিরে কাটা ধারালো মনে হচ্ছে। আর সামনে রাখা লেদারের চেয়ার। তৌসির আর নাজিম চাচা দুজনে আস্তে আস্তে এগিয়ে গিয়ে চেয়ারে বসেন। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তৌসির বলে, কি হয়েছে বিবিজান, এত কড়া জরিপ করলা যে? বেবিজানুকে নিজের পাশে দাঁড়িয়ে থাকা একটা যুবতী মেয়েকে দেখান, যার নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটা দেখা যাচ্ছে। ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকিয়ে আর তাকায় না। এদের দিকে তাকাতে ভালো লাগে না কেন জানি। চোখ ফিরিয়ে বেবিজানের দিকে তাকিয়ে বলে, নতুন নাকি? হ্যাঁ নতুন, একটা ফুলের টোকাও দেয়নি কেউ। নতুন কলেজ পাশ করে ভার্সিটিতে উঠেছে। ও আচ্ছা, তাকে এই মাগিরে জোগাড় করলো। রাইজার ভার্সিটির একটা। রাইজা একজন ভার্সিটি প্রফেসর, তবে তিনি কেবল ক্লাসরুমের গণিতে সীমাবদ্ধ নন। তৌসিরদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর সেই সূত্রে তিনি যুক্ত হয়েছেন তৌসিরদের ভয়ঙ্কর চক্রে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের উপর, যারা নিজেদের প্রতিষ্ঠান থেকে কিছু মেয়েকে বেছে নেন, যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে, আধুনিক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকে, কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। আর রাইজার মতো শিক্ষিকারাই সেসব মেয়েদের উপরেই নজর রাখেন, সুযোগ খুঁজে বের করেন। প্রথমে তারা মেয়েদের কাছে বন্ধুসুলভ পরামর্শদাতা হয়ে ওঠেন। কথার ঝলকে আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদের টেনে আনেন এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলে আর ফিরে আসার পথ থাকে না। তারা ওদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রের হাতে তুলে দেয়। তারপর তৌসিরদের এখান থেকে এদের কন্ট্রাক্ট সাইন করিয়ে বিভিন্ন দেশের প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়, শুধু বিলাসিতা আর প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বেবিজান রিজার দিকে তাকান শয়তানি চাহনি নিয়ে এক পলক, তারপর তৌসিরের দিকে তাকিয়ে বলেন, তুই চাইলে এক ডোজ নিতে পারিস ওর থাইকা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়। এমন কথা ঠিক হজম হয় না। বিয়ারতে একটা পুরুষও। ওর বেবিজান কোন বিবেকে এমন কথা বলেন? পুতুল ঘরে রাখা আছে, পুতুল রেখে পেতনিকে কেন ছুবেও? তৌসির ছিটফিটে বলে, আমার বউয়ের হক আমি কাউরে দিব না বিবিজান। বেবিজান ডেস্কের উপর রাখা একটা বল ঘোরাতে ঘোরাতে বলেন, চল একটা বাজি ধরি। অনেক দিন হইল তোর লগে বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে এই রুমে থাকবি, শুধু সামলাইতে পারছোস নিজেরে, তাইলে এ যত ইনকাম কইরা আমাদের দিব সব খালি তোর। রাজি? তৌসির কথাটায় কিছুটা অবাক হয়, তবে টাকার অ্যামাউন্টও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া মাফিয়া গ্যাংস্টারদের থেকে টাকা নেয় বলে কথা। তৌসির মাথা ঝাঁকিয়ে বলে, আমি রাজি, তবে আমার শরীরে ছুঁইতে পারবো না। আমার বউ আছে, আর যত টাকা এর থেকে পামু সব আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে রাখতে হবে, কারণ আমার এই পুরুষত্ব আমার বউয়ের আমানত। খানিকক্ষণ পর বিবিজান আর নাজিম চাচা বাইরে চলে গেছেন। তৌসির বসে আছে চেয়ারে, রুমের মধ্যেখানে। ওর সামনে রেজা দাঁড়িয়ে আছে। এই রেজা আবার লুচ্চামিটে ফার্স্ট ক্লাস একটা খারাপ গান ছেড়ে দেয় স্পিকারে। তারপর ধীরে ধীরে তৌসিরের সামনে এসে ঝুঁকে গিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বোলায় রেজার মুখ পানে, বলেই মুচকে হেসে ওঠে। আর তৌসিরের হাসিটা তো বরাবরই মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সে স্বয়ং একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এই মন্দ লোকের সব কিছু বিভৎস হলেও তার হাসিটা মন ছুঁয়ে যাওয়ার মতো। কেউ না চাইতেও এই হাস্যের ন্যায় মুগ্ধ চোখে খানিক মুহূর্ত চেয়ে থাকবে। ভারী মন করে এই হাসি। রেজা তপ্তা খেয়ে যায় এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারায় দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে, তবে এমন হাসি প্রথম দেখল। তৌসির রেজার চোখে চোখ রেখে বলে, তৌসির শিকদারের পুরুষত্ব এতটাও সস্তা নয় যে তোর মতো 5 টাকার মাগির উপর ঢলে পড়ব। 5 টাকার উক্ত কথাটা শুনে রেজার বিরাট রাগ হয়। রেজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিয়ে আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এই বলে ওর নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দেয়। হাতে ওর অর্ধ শরীর উন্মুক্ত হয়ে যায়। ধবধবে সাদা শরীরটা জীবন্ত ফুলের মতো ফুটে ওঠে তৌসিরের চোখের সামনে। কিন্তু তৌসির এসবে পাত্তা দেয় না। ওর চোখ যখন রেজার দিকে যায়, কেন জানি নাঝার কথা বড্ড মনে পড়ে। না, ঠিক ওর কথা মনে পড়ে না, ওর ওই মারাত্মক নয়নজোড়া চোখের সামনে ভাসতে থাকে।
তোসির রেজার দিকে একটুর জন্য তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে পল্টে খেতে পারে। তোসিরের ভেতরটা ধরফড় করছে, তবু তোসির স্থির হয়ে বসে থাকে সামনে ফ্লোরের দিকে তাকিয়ে। আর রেজা নিজের শাড়ি পুরো খুলে নিয়ে নানাভাবে বাজে ইঙ্গিতে তোসিরকে সিডিউস করার চেষ্টা করলেও এসব কিছু হয় না, কারণ তোসির ওর দিকে তাকায়ও না। 5 মিনিট হয়ে যায়। তোসির দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে ধমকে উঠে বলে, এই মাগি, কাপড় পর, তোর টাইম শেষ। রেজা এমন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মোহরা ঘেরা সৌন্দর্য রেখেও এই তৌসিরকে গলাতে পারল না। আর রেজা নিজের শাড়ি ঠিক করে নেয়, ঠিক করে নিলেও এলোমেলোই রয়ে যায়। তৌসির বুক ভরা শ্বাস ছেড়ে নিয়ে উঠে দাঁড়ায়, আশেপাশে এক নজর তাকায়, তারপর রেজার দিকে কদমে গিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির শিকদারের লুঙ্গির গিট্টো খুললে একমাত্র তার বউয়ের জন্যই খুলব, তোদের মতো বেশ্যাদের জন্য না। আপনি তাকাননি আমার দিকে? যদি তাকাতেন তাহলে আমার প্রতি আসক্ত হতেন। ঘরে চাঁদ রেখে তোর মতো পাদের দিকে তাকানোর টাইম নাই আমার। আপনার বইয়ের চেয়ে দ্বিগুণ মেহনত করতে রাজি আমি। এই চুপ, আমার বউয়ের নাম মুখেও নিবি না। মাগিগিরি করবি কর, তোর মতো 5 টাকার মাগির আমার বউয়ের নাম মুখে নেওয়ার যোগ্যতা নাই। ব্যাস। রেজা থেমে মাথা নিচু করে নেয়। তৌসির আবার বলে ওঠে, আর যদি জীবনে আমার সামনে কাপড় খুলিস তাইলে কাপড় সহ আগুন ধরাইয়া জ্বালাইয়া দিব। এই বলেই তৌসির লুঙ্গির কোন কোমরে ঠেসে নিতে নিতে রাগে মেজাজ নিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হয়ে বিবি জানকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দিও সব সময়, ভিতরে কিছু হয়নি। এই বলেই তৌসির নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিবি জান হতাশ হন বড্ড। উনি চান তৌসিরকে এসবে সরাসরি জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজেম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞেস করেন ওকে, কিরে, এত ভয়াবহ আগুন দেখাইও তুই কিছু করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়, তারপর বলে, তোমাদের মতো আমার অত উত্তেজনা নেই যে যেই মাগি দেখমু ওর লগে বিছানায় চইল্লা যামু। এমন সুন্দরী চিজ দেখলে মানুষের রাস্তাঘাটে কন্ট্রোললেস হয়ে যায়, আর তুই সামনে থেকেও কি করে সম্ভব? রাস্তাঘাটে এনে হ্যানে কন্ট্রোললেস হইয়া এসব ওই জানোয়াররা করে, যাদের জন্মই রাস্তাঘাটে। আগে কইতি বউরে দিয়া কুমারত্ব ধ্বংস কইরা পরে যা ইচ্ছা করবি, তাই এখন করস না কেন? বউয়ের লগে কিছু হয়নি এখন। কি বললি তোরা? ও অনেক ছোট, ওরে সময় দেওয়া উচিত। আর এসব কথা আর কেউ যেন না জানে। এখন এসব কথা বাদ, কামের কথা কও। নাজেম চাচা ঠান্ডা হয়ে যান। তৌসিরের মেজাজ ঠিক বুঝে উঠতে পারেন না। সন্ধ্যা নেমেছে, আবছা আলো ছায়ে ঢাকা বাগানের কোণটি আজ এক গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আছে লোভ আর ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্রে রয়েছে তৌসির, রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছেন নাজেম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতের সাদা কাগজের খামের উপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এক সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনা শ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্থর গতিতে আত্মতৃপ্তির হাসি হেসে খামটি খুলে ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহরযুক্ত, স্পর্শকাতর ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত, কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলো রাতারাতি হয়ে উঠবে মূল্যবান। এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তার ভেতরের কিছু অংশ লোকরাই জানে, এবং তৌসির বহু চালাকি ও আঁকাবাঁকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলের অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডারদের দল। এদের চোখে ক্ষুধার্ত শিকারের দৃষ্টি। ম্যাপের প্রতিটি চিহ্নিত এলাকা, প্রতিটি রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসির ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডারেরা তখন অতি দ্রুত সে চিহ্নিত এলাকার সাধারণ ও সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অধিগ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষ এ জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দেয়। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সে এলাকায় কাজ শুরু করতে আসবে, বিল্ডারেরা এই জমি
কয়েক গুণ চওড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয় লব্ধ অর্থের 40% সরাসরি চলে আসবে তসিরদের পকেটে। এভাবেই বিনা পরিশ্রমে ও বিনা বিনিয়োগে তসিররা কাঁচা টাকা হাতে নেয়। তবে তসির সতর্ক, সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপের খবর দেয় না, বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগকে তারা ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে। ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যাওয়ার এক নির্লজ্জ খেলায় মেতে ওঠে। তসির ম্যাপটা দেখে ওদের দুজনকে বলে, পাশে যে বস্তি আছে ওইটা ইমিডিয়েটলি কিনো, এটা আগামীতে কাজ করা হবে। আচ্ছা, তা কত টাকার খরচ আইব? এই জমি 10 কোটির উপরে বেচা যাইব, এখন 2 অথবা 1-এ কিনতে পারবা। যদি পরে সরকার এনে কাজ না করে? তসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওর কাজের উপর সন্দেহ? না, এমন বিচার মানা যায় না। এটা ভারী অন্যায় একখানা কর্ম। তসির থমকে উঠে বলে, এই খানকির পোলারা, তোরা কি আমারে কাঁচা খেলোয়াড় মনে করস যে সন্দেহ নিয়া কথা কস? তোগো যদি লাগে তো চুপচাপ ডিল কর, নয়তো ভাগ এখান তাকি। বিল্ডাররা আর কিছু না বলে মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাইলে এমনি হবে। আপনি যা বলবেন আমরা কিনে নিব। এই বলেই ওরা উঠে যায়। তসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টিক্কা থাকতে হয় তবে ভেতর থেকে শান্তি মতো ভেতরকেই ক্ষয় করে যেতে হয়। এটাই আমাদের বিনিয়োগ, এটাই আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালে আমরা কেবল নিজেদের ভাগ্য সেবাই করে চলেছি। ওরা যেতেই রুদ্র তসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তুসির ভাই, একখানা কথা কই। ক এভাবে দেশের ক্ষয়রাত করা কি ঠিক? এমনিতেই অর্থনীতি এক্কেবারে মরমর অবস্থা, এমন দুর্নীতি করা উচিত না। আমরা বেশি কইরা ফেলছি। তসির রুদ্রের কথায় মুচকি হাসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর বলে, শোন, একটা খাঁটি কথা তোরে কই। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। এই দেশে ঝাড়ুদার থেকে শুরু কইরা মন্ত্রী অব্দি ঘুষ খায়, তো আমরা খাইলে কি? রুদ্র মুখ পেঁচার মতো করে বসে থাকে। এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজম চাচা সিগারেটে টান দিতে দিতে বলেন, রাজনীতিতে কোনো ছাড় নেই, যে যত মারতে পারো মাইরা নাও, পতন কেমনে হয় কওয়া যায় না। এই দেশের কথা চিন্তা কইরা শুকাইস না। তসিরের কথায় রুদ্র ভ্রু কুচকে ওর চোখের দিকে তাকায়। তসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার যদি হয় চোর, তাইলে বেশ অর্ধেক জনগণ ডাকাইত হবে। এই দেশ এরম চলছিল আর চলবে। সত্যি ভাই, সবাই এক থলের বিড়াল। এই দেশে সরকার অপক্ষ অবজেশন বলে কিছু নেই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তসির খেয়াল করে এখানে সবাই থাকলেও কেরামত নেই। এটা দেখে তসির নুহমান শাহকে জিজ্ঞেস করে, কিরে নুহমান, কেরামত কই? ও ঘুমে ভাই, গতকাল খেলা দেখা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতেছে। খেলার কথা শুনে তসির দাঁত কেলিয়ে হেসে উঠে বলে, কি ব্যাং দেখতো খেলা, 136 রানের টার্গেটটাও মিস করলো সাওয়ারা। সি সি, কি লজ্জা। খেলা দেখে শপথ করছি আর জীবনও দেখবো না। এমন বিলাইরও তবা তো প্রতিবারই করস। দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ ওই হালার যে কৃষি প্রধান দেশেরে ক্রিকেট প্রধান বানাইছে। মরণের পরও একটা কাপ আনতে পারবো না কেউ। ইদানিং বাংলাদেশের খেলা দেখা মাঝে মধ্যে মন চায় খেলোয়াড় সহ স্টেডিয়াম বোমা মাইরা উড়াইয়া দেই। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিলের সুরে হেসে ওঠে। যদিও হাসছে, কিন্তু মনে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে, কিন্তু প্রতিবারই এমন হয়। তসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, চাচা, একটা গান বাজাও তো, বহুত দিন হইল ড্যান্স দেই না। নাজম চাচা এটা শুনে লভ্যাংশে হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারটার
বোতামে চাপতেন। বোতাম চাপতেই বাজতে লাগে একটা সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্রের চোখে লাইটনিং ঝাপটা লাগে। ওরা দুজনেই একে অপরের দিকে এক ঝলক হাসি ছুঁড়ে মেরে সোফা ছেড়ে তরাক করে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁট চাপে আর হাতটা অলিম্পিক মোটিভেশনের উদ্দেশ্যে একটা দুর্দান্ত ডান্স দেওয়া। মিনহাজ মামা লুঙ্গির কোনটা অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসির, নোহমান শাহ আর রুদ্র সবাই মনে হয় মুহূর্তে এক কাটটা লুঙ্গির কোণ হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াথুরা ডান্স। স্পিকারে এখন গম গম করছে একটা স্পেশাল গানে। এমন সময় তৌসির সোফা থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেম ভাঙা, ল্যান্সে টুকটাক কাশ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে এঁটে নেয়। চশমাটা পরতে পরতেই স্বভাবতই একটা ল্যান্সেই পিছলে যায় চশমার। পিছলে গেলেও তৌসির চশমাটা সোজা করে না, বরং এক চোখ ঢেকে রেখে ডান্সের কৌতুক শুরু করে বলে ওঠে, হাফ শেড স্টাইল, সেকেন্ড হ্যান্ড। স্পিকারের তালে তালে সবাই গলা মেলায়। ভোটসাই ভোটারে, দোয়া চাই সকলের, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আর তারপর সেই উদ্দাম আহ্বান, ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝে ঘেমে নিয়ে একসা হয়ে তৌসির বলে ওঠে, শেখের মাই আর কিছু করুক আর না করুক, একটা ঝাক্কাস গান দেয়া গেছে রে, এক্কেরে মনের মতো। আগামী 50 বছরেও এমন দুর্দান্ত গান কোনো দল দিতে পারবো না। এই বলে সে আবারও নাচের তালে কোমর দোলাতে শুরু করে। গানের সুরের বাঁধন আরো শক্ত হয়। জয় বাংলা, জিতবে আমার নৌকা, জয় বাংলা, জিতবে আমার নৌকা। দল যার যার, গান কিন্তু সবার। হোক বিরোধী দলের গান, নাচমু কিন্তু আমরা সবাই। এ বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়, যেটা আসলে চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস। স্পিকারে বেজে ওঠে, নাচ যখন জমে ক্ষীর, তখন নাজেম চাচার নজর যায় তৌসিরের দিকে। ওরা ধরা নাচের চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর উপরে উঠে গেছে। নাজেম চাচা সেটা নিচে নামানোর জন্য যে একটানে হাত বাড়িয়েছেন, তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এ স্বরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকেই আবার উচ্চ স্বরে গানের শেষ অংশ ভেসে ওঠে। স্পিকারের গান, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। সময়টা বিকেল 3টে ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের তেজ শেষবারের মতো জ্বলে উঠছে। লালচে আলোয় রক্তমাখা আভা ছড়িয়ে আছে চারপাশে, আর এই আলোয় ভেসে যাচ্ছে এক উন্মুক্ত দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক প্রাণ বাঁচাতে হাঁপাতে হাঁপাতে পা টলমল করতে করতে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ মাটির বুকে মরিয়া আর্তনাদ তুলে নিচ্ছে। আর তারই পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চাকরির লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবির পেছনে হাওয়ায় উঠছে। কোমরে লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে গোজা। সেই গোজের ফাঁক দিয়েই আবার উকি মারছে তৌসিরের সব সময়কার প্রধান অস্ত্র, ধারালো সে লোহার চাপাতি। চাপাতি তো আছেই, সাথে ওর ডান হাতে ধরা আরও ভয়ঙ্কর কিছু। সেটা হলো লুসি, একটা বেসবল ব্যাট, যার সামনের মোটা অংশটাই মরিচা ধরা কাঁটাতারের 8-7 বাঁধনে বাঁধা। তার ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো প্যারেক। হাতে থাকা এই লুঙ্গির গায়ে এখনো লেগে আছে শুকনো ছিলে যাওয়া মাংস আর রক্ত। হয়তো এর আগে এটি দিয়ে কাউকে বেদম পেটানো হয়েছে। তৌসিরের চোখ দুটো সামনে স্থির, কোনো হুঁশ জ্ঞান নেই ওর। দৌড়ের শব্দ, চিৎকার, বাতাস কিছুই ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনে ছুটতে থাকা মানুষটার উপর, যাকে ধরতে পারলেই আজরায়েলের সাথে সাক্ষাৎ করাবে। পেছন থেকে নাজেম চাচা, মিনহাজ মামা আর রুদ্র প্রাণপণে চিৎকার করছেন, তৌসির থাম, তৌসির থাম। ওরাও দৌড়াচ্ছেন, কিন্তু তৌসিরের উন্মত্ত গতির সঙ্গে তাদের পদক্ষেপ এখন শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক, কোনো মানবিক ডাক কিছুই পৌঁছাচ্ছে না তৌসিরের কানে। যে লোকটির পেছনে এমন দৌড় দৌড়াচ্ছে তার নাম কাজিম। এই লোকটা একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের থেকে একটা মেয়েকে একদিনের জন্য নিয়ে তাকে নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিরদের কন্ট্যাক্টে নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজের ইচ্ছায় আসে, নিজ ইচ্ছায় ক্লায়েন্টের কাছে যায়। তৌসিরের সাফ কথা, ভুক করবি কর,
কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। যেই মেয়েটাকে নিয়েছিল ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে। মেয়েটির কান ছিঁড়ে নিয়েছে, নাভি থেকে মুখ অব্দি ছিলে দিয়েছে, হাত পা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তোসির এসেছিল নাজহার নামে অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। এসে এসব দেখে আর শুনে তোসির মেয়েটাকে সিটি হাসপাতালে ভর্তি করে এসেছে। কাজিমকে খুঁজতে ওর বাড়ি যেতে নেয়, কিন্তু ওকে পেয়ে যায় মাঝ রাস্তায়। ওকে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেই কাজিম পালাতে শুরু করে। আর এবার তোসিরও ওর পিছে দৌড়াচ্ছে। কাজিম জানে তোসির একবার ধরলে কিচ্ছা বাজেভাবে খতম করবে, তাই পালাচ্ছে। ভেবেছিল পালালে তোসির পরে পিছু করবে না, আরও বেঁচে যাবে। কিন্তু ওর এই ভাবনায় থেকে গেল। তোসির একা এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছেন নাজম চাচা আর মিনহাজ মামা, রুদ্র, কারণ তারা জানেন তৌসিরের ট্রমা আবারও বেড়ে গেছে। নিশ্চয়ই বেড়ে গেছে, নয়তো এমন পাগলা কুকুরের মতো ছুটতো না। ওরা বর্তমানে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পেছনে একটা জায়গায় আছে। কাজিম প্রাণ বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসিরে ওর সাথে প্রবেশ করে। তৌসিরের হাতের নাগালের কাছে প্রায় কাজিম এসে গেছে। কাজিম দৌড়ে একটা পড়ে থাকা গাছের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্যাস, আর কি, তৌসির ওর নাগাল পেয়ে যায়। তৌসির দৌড়ে গিয়ে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ওর গর্দান চেপে ধরে ওকে দাঁড় করাতে করাতে বজ্র কণ্ঠে বলে, এই কুত্তার বাচ্চা, তোর সাহস, এত সাহস কেমনে হয় আমার লোকরে মারছিস? এই বলে কাজিমকে টেনে তুলে নিজের দিকে ঘোরায়। কাজিম ভয়ে ডুকরে উঠে বলে, বাবা ভাই, আমায় ছেড়ে দাও, আমি টাকা দিব। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে, কত দিবি? যত চান। ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াতাড়ি দিয়ে দেয় প্রাণ বাঁচাতে। তৌসির নাম্বারটা শুনে মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ও তোর কথা শুনে নাই? শুনেছে, আমি নিজের রাগ মেটাতে ভুল করেছি। নিজের রাগ মেটাতে ভুল করেছি এটা শুনে তৌসিরের মগজ গলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে। সেখানে একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পুড়ে মারা হচ্ছে, আর পাশ থেকে সেম কথাটা কেউ বলছে, আমি রাগ মেটাতে এমন করেছি। তৌসিরের চোখের সামনে এটা ভাসতেই পাগল হয়ে যায় ও। তৌসির বা হাতে শক্ত করে কাজিমের ঘাড়ের কলার চেপে ধরে, আর ডান হাতে কাটা তারের ব্যাট দিয়ে কাজিমের পিঠ বরাবর একটা বাড়ি মারে। বাড়ি মারতে না মারতেই কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার করে ওঠে। কাটা তার আর লোহার প্যারেকগুলো কাজিমের শার্ট ভ্যাট করে পিঠের মাংসে ঠুস ঠুস করে বেঁধে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসির ওর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাটটা একটানে বের করে নেয়। সাথে সাথে কাজিম আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস ছিলে খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এঁটে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, শুয়োরের বাচ্চা, এত সাহস তোর, এত রাগ, আইস তোর বগার রাগ বাইর করমু। এই বলে ব্যাটটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছেঁড়া ছিলে যাওয়া পিঠের উপর উঠে বসে, বা হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এতে কাজিমের নাক মুখ মাটির সাথে লেগে যায়। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কাটা কাজিমের গাল দিয়ে ঢুকতে থাকে। কাজিম ফুপাতে থাকে শুধু। তৌসির এবার নিজের কোমরে গোজা চাপাতিখানা ডান হাতে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের উপর রাখে আর বলে, এই হাত দিয়া মারছিলি না? কাজিম চিৎকার করে ওঠে, কি হবে বুঝতে পেরে, কিন্তু ওর চিৎকারে কিছুই বদল হয় না। তৌসির কিরমির করে চাপাতি দিয়ে কাজিমের আঙুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমনই ভাবে কুচি করতে থাকে। রক্ত ছিটকে এসে তৌসিরের হাতে পায়ে লাগে, কিন্তু তাতেও তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কোনো অবধি কেটে নেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায়, বলতে গেলে শুধু শ্বাসটা আসে আর যায়। তৌসির এবার চা পাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাটটা নিয়ে দুই হাতে শক্ত করে ধরে কাজিমের মাথায় মারতে থাকে। এক একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়া টুকরো টুকরো হয়ে উড়ে যেতে থাকে। গলগলি রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজ ভেতরে রাখতেই বাসেই পড়া ছিল পুকার একগুচ্ছ বড় বাসা। সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঠেসে দেয়। সাথে সাথে পোকারা কাজিমের মগজে হামলে পড়ে। কাজিম তো মারা যায় আর আগেই।
তৌসির ওকে শেষ হয়ে যেতে দেখে শুধু হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পোড়ানো হচ্ছে। তৌসির মুখ তুলে আসমানের দিকে তাকায় আর চিৎকার করে ওঠে, ওকে টাকার জন্য পুড়তে দিও না, ওকে বাঁচাও না, তাকে বাঁচাও। এই বলেই তৌসির মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান শূন্য হয়ে যায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে রুদ্ররা সবাই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন ও নিজের ট্রমার ভেতর দিয়ে যায়, তখন কি করা উচিত আর কি না সেটা আর বুঝতে পারে না। উল্টো পাল্টা কিসব ভাষায় কথা বলতে শুরু করে। বাধা দিতে আসলে উল্টো মার খেতে হয়। নাঝার শুয়ে আছে নিজেদের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে, মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবেই ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছে। তৌসির নিয়ে গিয়েছিল ওকে 2টোর দিকে। বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাঝা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অচেতন লাগছে, কিছুই আর ভালো লাগছে না। মন চাই সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নাও না, এই লোকটি এমনই। তৌসিরকে সহ্য করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে নাঝার পক্ষে। একে তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে ঝরে গালির ফুলঝুরি, আর সাথে হার কিপটামি। এই তো আজ আসার সময় 1 বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। 1 বোতল পানি 20 টাকা নিবে বলে 5 টাকার আইসললি ওকে কিনে দিয়েছে। সাথে গাড়ির স্টেশন থেকে বাড়ি অবধি যাওয়ার সময় আসার সময় হাঁটিয়েছে নাঝাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তেক্তায় ভুগছে নাঝা। এই 10-15 দিনেই সংসারে এত বিরক্তি, তাহলে গোটা জীবন কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করা? এই লোক এত বেশি যে মাঝে মধ্যে নাঝার নিজেকে খুন করে নিতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যে ওর আব্বা ওকে ফোন দেয়। উনি প্রতিদিন 2 বার করে কল দেন, কিন্তু নাঝা কথা বলে না। কল ধরে আসসালামু আলাইকুম, ভালো আছি, ব্যাস এতটুকুই কথা হয় ওদের মধ্যে। বাবার উপর ভীষণ অভিমান রাগ জমা হয়েছে। আজ ওনার সিদ্ধান্তেই ও ধ্বংস বলতে গেলে। নাঝা ফোন ধরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মা? ভালো। আজ পরীক্ষা দিতে গেছিলা? হ্যাঁ ভালো হয়েছে তো পরীক্ষা? হয়েছে। আব্বারে জিগাইবা না আব্বা কেমন আছি? কথাটা শুনে নাঝার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসা কোনোদিনই কমবে না। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে বক্ষ কষ্টে স্তব্ধ হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়ে। নাঝা ফোনটা কিছুটা দূরে নিয়ে নাক মুখ মুছে ঢুক গেলে না একটু স্বাভাবিক হয়। অতপর ফোনটা কানে লাগিয়ে শক্ত হওয়ার ভান করে বলে, আপনি তো ভালোই থাকবেন, আমার মতো এত বড় বোঝা যে মাথা থেকে সরলো। আম্মা কাঁদতেছো তুমি? কাইন্দো না, তোমার বাপ তোমার বলার লাইগে যা করার করছি। আর তুমি আমার মাথা বোঝা ছিলা না, আমার মাথার মুকুট ছিলা, যে মুকুট আমি হারায়া ফেলছি। বাবার কথায় নাঝা ফুপিয়ে কেঁদে ওঠে। হুড়না দিয়ে মুখ চেপে ধরে বলে, আমার ভালো চাইতে গিয়ে আপনি আমার ওই ক্ষয় কইরা দিলেন। বাপরা কখনো সন্তানকে বেনালে দেয় না গো আম্মা, তুমি ভুল বুঝছো না তোমার এই বাপরে। তোমার বাপ সারা জীবন তুমি ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কোলে পড়ে সব আশা হারাইছে। তারপরও কই, যার হাতে তুলে দিচ্ছি তারে সম্মান কইরো, হে ভালো রাখবো তোমারে। আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। হে বলে ফোন কেটে দেয়। বাবার অসহায় গলার সুর ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচাই কষ্টেই একমাত্র নাঝার কলিজা ছিঁড়ে ফাটে। ওর বাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘশ্বাসও বের হতো না ভেতর থেকে। কিন্তু এই লোকটা যে সবার সমান নয়, তিনি যে সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন। ওনার এক চুল কষ্টে ভেতর ক্ষত বিক্ষত হয়ে যায় নিজের। বাবা তো, আর মেয়েরা আবার একটু বেশি বাবাকে ভালোবাসে। তারপর ওর মা বাবা দুজনই উনি, ওর জন্য কষ্ট আর ক্ষতটাও দ্বিগুণ প্রকারও। তৌসির, রুদ্র আর ক্যারামত সবাই মিলে ছাদে টিভি দেখছে।
দুপুরে ঘটে যাওয়া ঘটনার কারণে তসরির মেজাজ এখনও তিক্ত। যদিও জ্ঞান ফেরার পর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তবু ওর হাত অস্থির হয়ে আছে, ভীষণভাবে চুলকাচ্ছে, মন চাচ্ছে আরেকটা লাশ ফেলতে। কিন্তু না, অকারণে খুন করে হাতে দাগ লাগানো তসরির নিয়মে নেই। ও বরং মিটমাটের মধ্যে সমস্যার সমাধান করতে পছন্দ করে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্তে ভেজা কাপড় ধোয়া, এসব ওর কাছে ঝামেলা ছাড়া আর কিছু নয়। বেশি রক্তের দাগ লাগলে সে কাপড়ও আর পরা যায় না, তার উপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তসরির মতে মুখে কথা বলে মিটমাট করাই শ্রেয়, টাকাও বাঁচে, ঝামেলাও কমে। ছাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তসরির সবচেয়ে প্রিয় সিনেমা ক্যানিভাল হলোকস্ট। এই সিনেমাটা প্রায় দেখেও, মাঝে মাঝে দ্য প্যাশন অফ দ্য খ্রিস্ট কিংবা এরকমই তীব্র কাহিনীর মুভি দেখা পড়ে। তবে বেশিরভাগ সময়ই ওর মন টানে ক্যানিভাল হলোকস্টের মতোগুলোতেই, অন্য কিছুতে মন টিকে না। রাতের খাবার খেয়ে এসে বসেছে স্ক্রিনের সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎই কাজের লোক একজন ছুটে এসে জানালো বিবিজান ডেকেছেন, তাড়াতাড়ি যেন ও নিজের রুমে যায়। খবর পেয়ে তসির বিরক্ত স্বরে বলে, এই বুড়ির যন্ত্রণায় চইলা যামো কবে বাড়ি সাইরা বাল। এমন বাণী বুক থেকে ঝেড়ে চুপচাপ ছাদ থেকে নামে। নাজাম চাচা ওর যাওয়ার ভঙ্গি দেখে মুচকি হেসে বললেন, যাও বাতিজা, আইজ তোমার লাগে মারাত্মক আয়োজন করছি। বিকেল থেকে তসির রুমে ঢুকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো তপ্তা খেয়ে যায়। চারদিকে ফুলের মিঠা গন্ধে ভরে আছে। বিছানায় ফুল দিয়ে এমনভাবে সাজানো ঘরটা, এমনভাবে সাজানো যেমনটা বিয়ের প্রথম রাতে ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন, কিছুই বুঝে উঠতে না পেরে বেবিজানের দিকে তাকিয়ে বলে, বিবি। ব্যাস, আর কিছু গলা থেকে বের করার আগেই কথা হারিয়ে যায়। বিবিজানের পেছনে একজনের উপর তসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অবধি তাকে পরখ করতেই গা ঝিম ধরে যায়। মনে হয় কেউ 400 ভোল্টের শক দিল, আর না হয় বজ্রপাত তসিরের উপর এই মুহূর্তে হলো। নাছা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজও প্রতিদিনের মতো স্বরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপ লাবণ্যের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাঝার গায়ে জড়ানো হালকা ক্রিম আভাময় শাড়ি, যার জমিনে সূক্ষ্ম সোনালি সুতো রাখি বুকি দেখেই বোঝা যাচ্ছে নিপুণ কারিগরের হাতে বোনা। শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজের রং, তার উপরে সোনালি সুতোয় কারুকার্য করা। আঁচলের অংশটিও পাড়ের রঙের সাথে মিলিয়ে গাঢ় সবুজ। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের। তসির দূর থেকে বুঝতে পারছে এটা। ব্লাউজটি গাঢ় সবুজ রঙের, যা শাড়ির পাড়ের রঙের সাথে হুবহু মিলে গেছে। এরই মধ্যেও নাছার ধবধবে শুভ্র গলায় একখানা ভারী চুকার পরা। চুকারটা দেখে মনে হচ্ছে চাঁদের কিরণকে আঁকড়ে রাখা কোনো এক অলংকার। নাঝার দুধ সাদা লাবণ্যময় দেহা বয়বে সবুজ পাড়ের অশ্বেত মিশ্র আভা রঙের শাড়িটিতে নাছাকে শরতের স্নিগ্ধা মনোহরণী তিলোত্তমার ন্যায় লাগছে। তসির হা করে স্থবির চোখে নাঝার ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইট আর বাইরে থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময়ী নাঝাকে দেখে জীবনে পৃথিবীর অন্য কোনো নারীর রূপ ওর দৃষ্টিগোচর হওয়ার যোগ্য নয়। নাঝা আজ শুধুমাত্র অপরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপে। এই রূপে কোনো খুঁত নেই, কোনো তুলনা নেই। যা আছে তা একান্তই চারুণ্য রূপ। নাঝার কোকড়ানো বাদামি ক্যাশ তরঙ্গগুলো খোলা খোলা চুলগুলো কাঁধে গলায় দু একছা এসে উড়ে পড়ছে, চারপাশে দুলছে। এরই মধ্যে কালো ঘন পাপড়িতে আবদ্ধ কালছে সবুজ নয়না। হয়তো কাজল দিলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর তাকে আর কি কৃত্রিমতা দেওয়া যায়। তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখজোড়া। ঠোঁটে কিছু দেওয়া নেই, কারণ ওর পুষ্পা ধরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওর পদ্মধর অধরদয় এমনিতে পদ্ম ফুলের পাপড়ির মতো। তসির লক্ষ্য করে ওর লাবণ্যময় হাতের ত্বকে চকচক করছে দোজোড়া সোনার চিকন চুড়ি, কানে হালকা পাতলা দুটি ঝুমকা, নাকে ছোট্ট পাথরের নাকফুল। নাছার শাড়ি আর গহনার এই সাজে যে কোমলীয়তা ফুটে উঠেছে তা দেখে তসিরের অন্তর মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে সব শব্দ উধাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষণই নাঝার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য তুলনাহীন। তসি শুধু স্তব্ধ চোখে নাঝাকে দেখতে থাকে আর মনে মনে স্বীকার করে
নাঝাজ নিরুপমা, যার রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা সব চুপ করে যায়, সেটাই তো নিরুপমা। আর সবচেয়ে মিঠে অনুভূতি হলো এই অনন্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না নাঝার রূপে বিমোহিত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ তীব্র মোহে আবিষ্ট হয়েছে ওর চিত্ত নাঝার সবুজ কালচে চোখে। এই নয়নদয় মনে হয় বর্ষায় ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য আর রাতের আকাশের স্তব্ধতা একসাথে এসে ভিড় করেছে। তৌসিরের দৃষ্টি যখন এই চোখে নিবদ্ধ হয়, তখন তৌসিরের মনে হয় এক অতুলান্ত হ্রদের কাছে এসে দাঁড়িয়েছে, যার অন্তহীনে রয়েছে শুধুই মোহচ্ছন্নতা। তৌসির কেমন তবদা খেতে দেখে বেবিজান এগিয়ে এসে ওর গাল টেনে বলেন, শুধু চোখ দিয়া না গিল্লা, অন্য কিছু করো মিয়াহালা। কি যে কন বিবিজান? বেবিজান ওর কথায় পাত্তা না দিয়ে নাঝার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তৌসির ওনার যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজের হাসি টেনে ধরে। তারপর পেছনে ঘাড় ঘুরে তাকাতে তাকাতে বলে ওঠে, আজকে তোমার যে সুন্দর লাগে গো তালুক। ব্যাস, আর কিছু বলবে তার আগে নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বা গালে। নাঝা রুষে ঝুলে উঠে তৌসিরকে ঠাস করে থাপ্পড়টা মারে। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হচ্ছে আসলে। নাঝার দিকে একবার তাকায়। একটু আগের স্বরূপা অদ্বিতীয়া রূপ নিয়েছে এখন অগ্নিকন্যায়। নাঝার মুখবাবে রুশ শিখা দাও দাও করছে। তৌসিরের ভ্রু আপনা আপনি কুচকে আসে। এত রেগে আছে কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। নাঝা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবের কলার খাবলে ধরে চিৎকার করে বলল, আপনি একটা শয়তান, আপনি খুব খারাপ, আপনি একটা কুত্তা। আমার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিশের সাথে আমায় বিয়ে দিত না। আপনি খুব খারাপ। তৌসির নাঝার এমন ক্রোধ দেখে ঠিক হিসেব মেলাতে পারছে না হয়েছেটা কি। নাঝার চোখ জ্বলছে রাগের আগুনে, মুখবায়ব লাল হয়ে গেছে আক্রোশের উত্তাপে। তৌসির কিছুই বলে না, এত রাগ ছাড়ছে নাঝা, এত কিছুই যায় আসে না ওর। নাঝা ওর কলার এত জোরে টেনে ধরেছে, তারপরও তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু এক দৃষ্টিতে লাবণ্যময়ী নাঝার দিকে তাকিয়ে আছে আবিষ্ট হয়ে। ঘ্যাল ঘ্যাল লাগছে নিজেকে। নেশাক্ত নয়নে তৌসির নাঝার আঁখি পানি তাকিয়ে থাকে। তৌসিরের এই চাহনি দেখে নাঝা উক্ষিপ্ত চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনের আঁখিতেই আবদ্ধ রয় সামান্য সময়। তৌসিরের শরীরে লোম খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তীর করে কাঁপতে শুরু করেছে হাত পা। তৌসিরের অন্তর যখন গলে পড়ছে নাঝার আঁখির সৌন্দর্য, তখনই এমন মুহূর্তে হঠাৎই নিচ থেকে স্পিকারে বাজাচ্ছে বাড়ির ছেলেরা, যেখানে বেজে ওঠে নিঃশ্বা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিঃশ্বা লাগিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকই শুনছে, কিন্তু ওর চোখ নাঝার মধ্যেই আবদ্ধ। তৌসির এবার নাঝার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে হাত রাখে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। তার আগেই নাঝা ঝাঁকিয়ে উঠে আবারও চিৎকার করে ওঠে, ছবেন না আমায়। কি হয়েছে? এভাবে তাকাচ্ছেন কেন? চোখ দিয়ে গিলে হয়নি, অন্য কিছু করতে চান? নির্লজ্জ পুরুষ কোথাকার। এই দেখুন, আমি সং সাজিয়েছেন, আরো সাজবো সং? করতে চান আরো ঢং? তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন করছে কেন। তৌসিরের কলার টেনে নাঝা তৌসিরকে নিজের মুখোমুখি করে তৌসিরের চোখে রুষাগ্নি চোখে চোখ রেখে ওকে জিজ্ঞেস করে, আমি আপনার নিজেকে ছুতে দিইনি, আপনাকে অধিকার দিইনি? আপনি আমায় জড়িয়ে ধরে আমার চুলে মুখ ডুবিয়ে সারের মতো নাক ডাকিয়ে ঘুমাননি? তৌসির নাঝার কথায় হতবাক। কি বলে এই মেয়ে? নাঝার রাগ দেখে তৌসিরের আর কিছু বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে বলে, ঘুমিয়েছি। অধিকার দিয়েছ? তাহলে কেন আপনি আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এই কথা বললেন? বলুন, এমন লজ্জাহীন কাণ্ড কি করে করলেন? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাঝারের কথা শুনে ভ্রু কুচকায়, তবে পরে মুহূর্তেই হিসেব মিলিয়ে নেয় ওর মস্তিষ্ক। নাজেম চাচাকে গতদিন কথায় কথায় বলেছিল, আর নাজেম চাচা হয়তো বিবিজানকে বলেছেন, আর তাই এত সাজ এত আয়োজন। তৌসির ওকে শান্ত করার জন্য বলে ওঠে, আমি নাজেম চাচাকে বলেছিলাম কথায় কথায় কি, কিন্তু ওই হালায় ওর মারে কইয়া দিছে। নাঝা গালি শুনে আরো বেশি রেগে যায়। আক্রোশে ক্রোধে ওর শিরা উপশিরা স্পন্দিত হতে লাগে। নাঝা দাঁতে দাঁত চেপে বলে,
এত নির্লজ্জ আপনি! এসব চাচাকে বলেন কিভাবে? বিশ্বাস কর কৈতরি, আমি ইচ্ছা কইরা কইনি, কথায় কথায় বইল্লা ফেলেছি। তৌসিরের কথা শুনে চিত্ত ফেটে পড়ে রাগে নাঝার। নাঝা নিজের পায়ের কুড়ালি উঁচু করে উকি দিয়ে তৌসিরের সমান হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখে। নাঝার চাহনিতে ডুকরে ওঠে তৌসির। নাঝার নয়নজোড়া আগুনে জ্বলছে। নাঝা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনার বিবি জান আমায় বলে। এই বলে নাঝা চোখের পানি ছেড়ে দেয়। তবে এই কান্না দুঃখের নয়, তা জেদের রুদ্ররূপ। নাঝা জেদেই কাঁদছে। নাঝা কিছু না বলে শুধু ঠোঁট কামড়ে জেদে কাঁদে। তৌসির এ বিষয়ে বড্ড বিরক্ত হয়। এভাবে কান্নাটা ভালো টেকে না। বাইরে থেকে কেউ শুনলে খারাপ ঘটনা ধরে নেবে আর সারা জীবনের দাগ থেকে যাবে। তৌসির এবার ধমকে বলে, এই বাইনচোদের নাতিন শাওয়ার কান্দন বন্ধ কইরা কি হইছে? আপনার বিবিধান বলেছেন আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি। এর জন্য আমি আপনার কাছে যাই না ধরা খেয়ে যাব বলে। এই বলেই নাঝা আরো শক্ত করে নিজের দুই হাতের মুঠোয় তৌসিরের কলার চেপে ধরে। অপমানের প্রতিটি তীক্ষ্ণ শব্দ নাঝার কানে তীরের মতো এখনো বিচ্ছে। এগুলো মনে হতেই ওর চোয়াল দুটো কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায়। জিদের রুদ্র রসে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ক্রোধে দাঁতে দাঁত চেপে ও এমনভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর শরীরের ভেতরের প্রতিটি পেশি চিৎকার করছে জেদে। রক ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে তটস্থ হয়ে নাঝার মুখপানে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবেন তৌসির কখনো কল্পনাও করেনি। বিবিজান নিজের জায়গা থেকে তো বলে দিয়েছেন, কিন্তু এই নাঝা যে এমন ভয়ঙ্কর রূপ নিল, একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাড় তারাকে সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাঝার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো, এভাবে কেঁদো না। আমি বিবিজানকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসিরের এমন ভেজা বেড়ালের রূপ দেখে নাঝা চিৎকার করে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিব্বায় কামড়ে দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, আমি এসব স্বপ্নেও ভাবি না। উনি কেন আমাকে এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ, বোঝেননি? উনি বোঝেননি? চুল কি ওনার এমনি এমনি পেকে গেছে? উনি ইচ্ছে করে আমায় এসব বলেন, ইচ্ছে করে আমায় বলেন। তৌসির পড়ে যায় মহা বিপদে। এদিকে ওদিকে এক পলক তাকায় আর মনে মনে বলে, বুড়ো নাগিনের কি প্রয়োজন ছিল আমার নাগিনকে উস্কে দেওয়ার? এখন না আমার নাগিন আমায় গিলে নেয়। তৌসির নাঝার কপালে চোখের পাশে পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে গুছতে গুছতে নরম সুরে বলে, আমি জিজ্ঞেস করব কেন? উনি কোন সাহসে তোমায় এসব কন? উনি নিজে খারাপ হয়ে আমায় খারাপ বানিয়ে দেন। ওনার মতো ব্যবসায়ী নাকি আমি যে উনি আমায় এসব বললেন? তৌসির এমন বিষাক্ত কথা শুনে হালকা ধমকে ওঠে। এ সিনাল, মুখ সামলা, মুখ সামলা। নাঝা তৌসিরের কলার আরো শক্ত করে টেনে ওকে ঝাঁকিয়ে তুলে বলে, কি সামলাবো? সামলাবো না মুখ। উনি কেন বলবেন আমায় এসব? কেন বলবেন? আমার বিয়ে কে করছে? কে বিয়ে করেছে বলুন? আমি। তাহলে কেন উনি আমায় এমন কথা বলবেন? আমায় বিয়ে আপনি করেছেন, তাহলে উনি কেন বলবেন? বলুন, কেন বলবেন? উনি কি বিয়ে করেছেন নাকি? আমি জিজ্ঞেস করবো তো বললাম, কেন এমন কইলেন? কি বলবেন? কিভাবে জিজ্ঞেস করবেন বলুন? তৌসিরটা এবার আটকে যায় বিপদে। হামতা হামতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এসব বললা? আর এসব জীবনেও কইও না। কেন এত শান্তভাবে কেন বলবেন? এমনিতেই তো গালের ফুল ঝুরে ছুটান মুখ দিয়ে, তাহলে আমার বেলায় এত নরম হয়ে জিজ্ঞেস করবেন কেন? তাইলে কিভাবে জিগামো? তৌসিরের কথায় নাঝা তৌসিরকে টেনে নিজের আরেকটুখানি কাছে টেনে আনে। তৌসিরের শরীরের লোম খাড়া হয়ে যায় এতে। এই মেয়েকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাঝা শিখে দেয়, গিয়ে বলবেন আমার বউ তোমার মতো না, আমার বউ ব্যবসা না যে অপবিত্র হবে। আমার বউকে দ্বিতীয়বার এসব বললে বড্ড খারাপ হবে, বড্ড। এই বলে তৌসিরকে আবারও শুধায়, এভাবে বলবেন? আচ্ছা, বলবো। এই যে এত কিছু হলো, সব দোষ আপনার, সব দোষ আপনার। জি ম্যাডাম, সব দোষ আমার। সব দোষ আপনার, সব দোষ আপনার। জি আমি মানি, সব দোষ আমার। এই বলে মিনমিনি বলে, পৃথিবীর যত দোষ আছে সব দোষের দশা
আমার পাছাইয়াটা। নাঝা এটা শোনে না ভালো মতো। ও ক্রোধে ঘেরা দীর্ঘশ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর পাঞ্জাবির কলারে হাত বুলিয়ে দেখতে থাকে কলারটা ছিঁড়ল টিড়ল নাকি। এই পাঞ্জাবিটাকে সেদিন ছিঁড়ে দাগ লাগিয়েছিল, আবার সেলাই করেও দিয়েছে, কিন্তু দাগ যায়নি। অমন দাগযুক্ত পাঞ্জাবি পরেছে তৌসির। একটু দাগের জন্য 1200 টাকার পাঞ্জাবি তো আর ফেলা যায় না। আজ ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়ে নিত নাঝা, আর এখন ছিঁড়লে সেলাই করা মুশকিল হয়ে পড়তো। এবার নাঝা তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে বলে, এক হাঁটু গেড়ে বসুন। কেন? আমি বসতে বলেছি, বসুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ডান হাঁটু গেড়ে নাঝার সামনে বসে পড়ে। না জানি কি করতে চায় এই ঘাটতারা, এখন না বসলে আরো বেশি চিৎকার করবে। তৌসির বসতেই নাঝা নিজের টাকনুর উপর হতে সারে কিছুটা উপরের দিকে সরিয়ে নেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের বা হাঁটুর উপর নিজের ডান পা তুলে রাখে। নাঝার পায়ের তলার স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাঝা নিজের পা ওর হাঁটুর উপর রাখতেই তৌসিরের চোখে স্পষ্ট হয় এক অনিন্দ সৌন্দর্য। নাঝার শুভ্র গৌর পদপল্লবে এক রুণিত নূপুর ঝনঝন করছে। এই দৃশ্য দেখে তৌসিরের চোখ কিছু মুহূর্তেই নাঝার শুভ্র পদপল্লব আর নূপুরের সুরে আটকে থাকে। নাঝার নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরকে মোহাময় করে তুলছে। তৌসির হাত বাড়িয়ে কাপা হাতে নাঝার পায়ে হাতের আঙ্গুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাঝা, কিন্তু তারপরও রুক্ষ গলায় বলে, এই হারাম নূপুরগুলো আমায় আপনার বিবিজাত পরিয়েছেন, আর বলেছেন আপনি যতক্ষণ না নিজের পায়ের আঙ্গুল দিয়ে এগুলো টেনে টেনে না ছিঁড়েন ততক্ষণ যেন আমি না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায়া আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ, আজ মরবেন কি কাল মরবেন, উনি এমন ভাবনা নিয়ে চলেন তো চলেন, আবার এসব আমায় আদেশ দেন। তৌসির নাঝার কথায় মুখ তুলে নাঝার দিকে তাকায়, কিছু বলবে বলে, কিন্তু আজ নাঝার এই অদ্বিতীয় রূপ দেখে তৌসিরের তিক্ত কিছু বলার ইচ্ছে হলো না। নাঝা তৌসিরের চাহনি দেখে বলে, এভাবে না তাকিয়ে নিন, এগুলো খুলুন। আপনার জন্যই তো এমন সং সাজিয়েছে আমায়, তাহলে আপনিই খুলুন। আচ্ছা। ইচ্ছে হচ্ছিল বলতে, থাক না, নূপুরগুলো পরা খুব সুন্দর লাগছে, কিন্তু নিজের ইচ্ছেকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাঝার পায়ের নূপুরটা খুলে নেয়। ডান পায়ের খুলে হাত বাড়িয়ে বা পায়েরও খুলে নিয়ে নূপুরগুলো হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নূপুরগুলো বেশ দামি হবে, এখন যদি এগুলো নাঝার হাতে দেয় তাহলে নাঝা নিশ্চিত এত দামি নূপুরগুলো ছিঁড়ে নেবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে নূপুরগুলো ব্যালকনিতে ছুঁড়ে মারে আর বলে, এইগুলো ফেইলা দেওয়াই বালা। তৌসির এগুলো ফেললেও সকালে উঠে যাতে নাঝার অগোচরে এগুলো নিয়ে নিতে পারে। এত টাকার নূপুর ফেলবে না কেউ। নাঝা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেললেন? যান গিয়ে নিয়ে আসুন। থাক না, এইগুলো দিয়া কি করবা? বলছি নিয়ে আসতে, নিয়ে আসুন। তৌসির গরম চোখে নাঝার দিকে তাকায়। বেশি বেশি করে ফেলছে এই মেয়ে, এবার মেজাজ খারাপ হচ্ছে, চোখ রাঙায়, কিন্তু নাঝা এসবেও ভয় না পেয়ে উল্টো বলে, যান গিয়ে নিয়ে আসুন। চোখ কাকে দেখাচ্ছেন? ভুলে যাবেন না বউ হই আমি আপনার, আপনাকে আঁচড়ে বেঁধে নাচানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসিরের প্রথমে রাগ হলেও পরে যখন ভাবে নাঝা তো ওকে স্বামী মানল, যেভাবে হোক মানল, তো ব্যাস এতটুকুই যথেষ্ট। তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নূপুরগুলো হাতে তুলে নেয়। নূপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আইস, এগুলোর জীবন শেষ রে। নূপুরগুলো নিয়ে এসে নাঝার হাতে তুলে দেয়। নূপুর হাতে পেয়ে কিছু সময় নূপুরের দিকে তাকিয়ে থাকে নাঝা। অতঃপর কি একটা ভেবে নূপুরগুলো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে। নূপুরের পুঁতিগুলো ঝনঝন করে ঘরের ফ্লোরে এদিক ওদিকে গড়িয়ে পড়ে। এই শব্দে তৌসির চোখ বুজে নেয়, নিজেকে সামলাতে, নিজের বদ মেজাজকে নিজের আয়ত্তে রাখতে। নাঝা নূপুরগুলো ছিঁড়ে নূপুরের এলোমেলো পুঁতিগুলো দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দেয়। একটু শান্ত হলো অন্তর। এবার ও নিজের 2 হাত তৌসিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন, এবার আমার কানে গলায় যা যা আপনার মনোরঞ্জনের জন্য পরানো হয়েছে সবগুলো আপনি খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি, আমি আর কষ্ট করতে পারবো না। তৌসির এটা শুনে স্থবির হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চাই? মেরে ফেলবে নাকি তৌসিরকে? তৌসির 2 কদম এগিয়ে যায়।
নাঝার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তসরির নিজের শ্বাসও আরো ভারী হয়ে ওঠে। ও নাঝার হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে, তারপর আলতো করে পরম যত্নে ওর হাত থেকে চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরে দেওয়ার সময় তসরির আঙ্গুল নাঝার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাঝার শরীরে মৃদু কেঁপে ওঠে। তসরির আঙুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাঝার এত কাছে সে নিজেকে সামলানো সত্যি কঠিন, মহা কঠিন এক কর্ম। চুড়ি খুলে নিয়ে তসির হাত বাড়ায় নাঝার কানের দিকে। ধীরস্থিরভাবেই কানের দুলগুলো খুলে নেয়। এতে তসিরের উষ্ণ নিঃশ্বাস নাঝার গাল ছুঁয়ে যায়। নাঝার তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে যাক, কিন্তু জেদ তো পূরণ হবে। মন তো চাচ্ছে তৌসির আর ওর পরিবারকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তা কোনো কালেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাঝা এমন কিছুই করত। তৌসিরের চোখ যায় এখন নাঝার গলায়, হাত বাড়িয়ে নাঝার গলার চোকারটা খুলে নেয়। তারপর নাঝার মুখের আরও কাছে ঝুঁকে পড়ে উদ্দেশ্য নাকফুলটা খুলে নেওয়া। ঝুঁকে যাওয়ায় তাদের মাঝের দূরত্ব প্রায় নেই। তৌসিরের দৃষ্টি স্থির হয় নাঝার নাকের উপর। পরম মমতায় আলতো করে নাঝার নাকফুলটি সরিয়ে নেয়। তারপর দ্রুত নাঝার থেকে দূরে সরে গহনাগুলো ওয়ার্ড্রবে রেখে দিয়ে ওয়ার্ড্রব থেকে একটা কালো পায়জামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও এবার গোসল কইরা আও, এখন আবার কইও না শাড়ি খুইলা দিতাম। নাঝা কিছু বলে না, শুনেও না শোনার ভান করে তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাঝা ওয়াশরুমে প্রবেশ করতেই তৌসির খাট পাশের উপর থেকে পানির জগটা হাতে নিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাইরে রেখে মাথায় পানি ঢালে, সাথে নাক মুখ ধুতে ধুতে বলে, মানুষ কেমনে 2 বিয়া 4 বিয়া করে, আমি এক নাগনের সবলেই শেষ। মাথায় পানি দেয় কারণ ধোয়া উঠছে মাথা থেকে। নাঝা একটু সময় যা নাচ নাচেছে সারা জীবনেও এমন নাচ নাচেনি। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৌসির জগ থেকে ঢকঢক করে পানি গিলে নিয়ে বলে, দয়াল, তোমার কাছে চাইলাম বউ, আর তুমি কপালে জুটাইয়া দিলা আজরাইল। তৌসির তাড়াতাড়ি রুমে আসে। জগটা জায়গা মতো রেখে পরে থাকা নুপুরের পুঁতিগুলো কুড়িয়ে নিয়ে খাট পাশের ড্রয়ারে রাখে। এগুলো পরে জোড়া লাগাবে সময় নিয়ে। তারপর পরনের পাঞ্জাবিটা বদলে একটা কালো সেন্ডো গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া আর গিয়ে নাজেম চাচাকে উড়াধুরা উষ্ঠা দেওয়া। এই এত সব যা যা হলো তার সব নাজেম চাচারই অবদান। ওনার এই মহান অবদানের জন্য তো ওনাকে সংবর্ধনা দেওয়া উচিত। তাই তৌসির নিজ হাতে ওনাকে বিশেষ একখানা নয় কয়েকখানা সংবর্ধনা দিতে যাচ্ছে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওয়াশরুম থেকে নাঝা বের হয়ে পেছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? তৌসির পেছন ফিরে ওর দিকে তাকায়। এক পলক চোখ মুখ লাল করে নিয়েছে কান্না করতে করতে, তাই লাল টুকটুকে হয়ে আছে ওর মুখাবয়ব। কালোতে তো অসম্ভব মানাবে নাঝাকে, সে আর নতুন কি। তৌসির স্বল্প সময় ওকে দেখে নিয়ে বলে, বাইরে কাজ আছে একটু। চুপচাপ ঘুমান, এখন বাইরে গেলে আপনার নষ্ট মন মানসিকতার বিবিজান আবারও আমায় খোটা দেবেন। তৌসির বিষয়টি ভেবে দেখে, সত্যি তো বলেছে নাঝা। তাই আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। নাঝা তৌসিরকে এত শান্ত দেখে তৌসিরের দিকে আর চোখে কিছু সময় দেখে নেয়। তারপর রুমের লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলোকে বিবিজান নিচে রেখে দিয়েছে নাজ, তাই আজ বিড়ালগুলো ওর পাশে নেই। নাঝা বালিশের মাথা রাখতেই অভ্যাস মতো তৌসির ওকে পেছন থেকে জোরে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাঝা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভিজে যাবেন। এটা শুনেও তৌসির মুচকি হেসে নাঝার ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। নাঝার ভিজে চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে নেয়, চোখে আপনা আপনি লেগে আসে। তৌসিরের খোঁজা খোঁজা দাড়ির তীক্ষ্ণ আঘাতে নাঝার নরম ত্বক ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের কিনারা বেয়ে পরে দুফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় কারো ছোঁয়া আর বিষাক্ত কাটার মধ্যে তেমন পার্থক্য নেই। নাঝা পাটির এক কোণে খাবলে ধরে। এবার তৌসিরের দিকে ঘুরে শোয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এভাবে ঘুমালে তৌসির ওর কাছ থেকে সরবে না, আর তৌসিরের খোঁজা খোঁজা দাড়িগুলো ওকে বড্ড জ্বালাবে। যে ভাবা সেই কার্য। নাঝা ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে যায়।
ওর মুখ ঠেকে গিয়ে তসরির গলায়। তসরির এতে ভারী বিরক্ত হয়ে বলে, এত নইরো না তো। আমার ছেড়ে ঘুমান, আমি নড়বো। এত কথা কেন কও? এক লাইন বেশি কথা বলার অভ্যাস হইয়া গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আপনার জন্য আমি ঘুমোতে পারি না। সারা রাত আমার বুকের ভেতর ইঁদুরের মতো ঘাপটি মেরে ঘুমাইয়া কও ঘুমাইতেই পারো না? আপনার বুকে ঘুমালে ঘুম শান্তির হয় না। বাপ চাচার মতো মিথ্যা কথা বলাই দেখতেছি 100-তে 700 তুমি। কথায় কথায় আমার বাপ চাচাকে কেন টানেন? জাতের দুশ্মন তো তাই টানি। মাঝে মধ্যে মন চায় কথায় কথায় না টাইন না এক্কেবারে মাইরা ফেলি সব কয়টারে। কাপুরুষের মতো বলতেই পারবেন। আমার বাপ চাচার একটা লোম ছোঁয়ার ক্ষমতা আছে নাকি আপনার? কাপুরুষের মতো কথাটা শুনে বিরাট রাগ জমে মনে। তসরির শক্ত গলায় বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।